হৃদ মায়ার প্রেম কথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৫১তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। সন্ধ্যা ৭:১৭। চাঁদবিহীন আকাশটা অন্ধকার বটে। শহর জুড়ে কৃত্রিম আলোর মেলা। রাস্তার দুধারে হলুদ আলোর ল্যাম্পপোস্ট থেকে শুরু করে উঁচু উঁচু বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে শুধু যান্ত্রিক আলো চোখে পড়ছে মায়ার। ৭তলা ভবনের ৩য় ফ্লোরে দাঁড়িয়ে সে। খোলা ব্যালকনি জুড়ে মুক্ত হাওয়ার আভাস। যান্ত্রিক শহরের টিংটং শব্দ তুলে পারাপার হচ্ছে হুড়তোলা রিক্সাগুলো। অল্প স্বল্প শীতের আভাসে গায়ের ওড়নাটা টেনে চাদরের মতন জড়ালো মায়া। হাতে মায়াদের পারিবারিক ফোন, অথচ দৃষ্টি অধূরে রাস্তায়। মন খারাপের মায়ার উদাসীনতা ওর চেহারায় দৃশ্যমান। দুপুরে হৃদের সঙ্গে মুরাদপুরের এই ফ্ল্যাটে উঠেছিল মায়া। তখন থেকে এখন অবধি এই ফ্ল্যাটেই আছে সে। মায়াকে নিজের ফ্ল্যাটের চাবি দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যায় হৃদ নির্বাচনের কাজে। বলেছিল জলদি ফিরবে, কিন্তু এখন অবধি লাপাত্তা সে। কোথায় আছে মায়া জানে না। তবে মায়ার তদারকির জন্য একজন বয়স্ক মহিলা আছে এই ফ্ল্যাটে। ওনার নাম সম্ভবত স্বপ্না আপা। মায়া শুনেছিল রাহাতকে এই নামে ডাকতে মহিলাটিকে। বর্তমানে তিনি রান্না করছেন হয়তো। আর মায়া হৃদের রুমের বারান্দায় দাঁড়িয়ে অন্ধকার আকাশের লুকায়িত তারার সন্ধান করছে। জুই মায়া দুজনের হাতে যে ফোনটা আরিফ দিয়েছিল সেটা বর্তমানে মায়ার হাতে আছে বলেই জুইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছে না মায়া, আর না নিজ বাড়ির খবর পাচ্ছে কোথা থেকে। মায়ার মন ভীষণ ছটফট করছে বাড়ির খবর জানতে। মায়া বিয়ের খবরটা নিশ্চয় এতক্ষণে সবার কানে পৌঁছে গেছে। মুক্তা নিশ্চয় জানিয়েছে সেটা, কিন্তু মায়া সবার সাথে যোগাযোগ করবে কিভাবে? জুই ছাড়া আপাতত মায়া কারোর সাথে যোগাযোগ করার সাহস করতে পারছে না। আরিফ তো পূর্ব থেকে মায়ের উপর রাগান্বিত ছিল, আর আজ থেকে মুক্তা সেই দলে যোগ হলো। আর এখন নিশ্চয় মায়ার পুরো পরিবারও মায়ের উপর ভীষণ রেগে আছে, যার জন্য মায়া চাইলেও সাহস করে কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। বাড়িতে কার কী পরিস্থিতি সেটাও জানতে পারছে না, যার জন্য মায়ের মনটা ভীষণ ছটফটে ব্যাকুল হয়ে আছে জুইয়ের সঙ্গে যোগাযোগ করতে। জুই তো মায়ের থেকে বেশি একটা দূরত্বে নয়, মাত্র 10 মিনিটের রাস্তা। ওদের মুরাদপুরের বাসাতেই আছে জুই, আর মায়া আছে হৃদের বাসায়। দুটো বাসার দূরত্ব বেশি না, মাত্র 10 মিনিটের রাস্তা। হৃদের অনুপস্থিতিতে মায়া বেশ কয়েকবার চেয়েছিল নিজেদের বাসায় চলে যেতে, কিন্তু হৃদের ভয়ে যেতে পারেনি। তাছাড়া এই মুহূর্তে আরিফের সামনে বা কিভাবে দাঁড়াবে মায়া? সে মুখ তো অনেক আগে হারিয়েছিল, আজ আবার নতুন করে হারালো মায়ের জন্য মুক্তাকে সবার কাছে অপমানিত হতে দেখে। আজকে যাবতীয় ঘটনা নিশ্চয় আরিফের কানে গেছে। এখন তো মায়া আরও খারাপ হয়ে গেল আরিফের চোখে। বিষাক্ত মনস্তাত্ত্বিক ভাবনায় মায়ার মন বিষিয়ে উঠল তিক্ততায়। ফুপিয়ে কেঁদে উঠল গ্রিল চেপে। বাস্তবতা এত কঠিন মায়ের জানা ছিল না। মায়ের না চাইতেও নিজের পরিবারের মানুষকে বারবার আঘাত করছে নিজের অজান্তেই। মায়ের ফুপানো কান্নার মাঝেই হাতের ফোনটা ভুঁ ভুঁ শব্দ করে কেঁপে উঠল। চমকে ওঠার মতন তাড়াহুড়ো করে গ্রিল থেকে মাথা তুলে ফোনের দিকে তাকাতেই চোখে পড়ল স্ক্রিনে থাকা আরিফের নাম্বারটির দিকে। আজ 3 মাস পর আরিফের সঙ্গে কথা হবে ভেবে মনটা যেমন খুশিতে নেচে উঠল, ঠিক তেমনি ভয়ার্ত হলো যদি কোনো খারাপ সংবাদ শুনতে পাই সে ভয়ে। মায়া এক মুহূর্তের জন্য মনে মনে দোয়া করল যাতে ওর পরিবারের কারো কিছু না হয়। তাহলে মায়া নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। আতঙ্কিত মায়া দুহাতের মুঠোয় ফোন চাপল ভয়ে। কম্পিত হাতের কম্পন দৃঢ় হলো যখন প্রথমবার কল কাট হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বারের মতন ফোনটা তৎক্ষণাৎ কেঁপে উঠল। তখন মায়া ভয় দৃঢ়তা পৌঁছালো। দুঃসংবাদের আভাসে ভয়ে ভয়ে ফোন কানে তুলে কম্পিত স্বরে জানতে চাইল, হ্যালো ভাই। মায়ের কথা শেষ করার আগে জুই তাড়াহুড়া অস্থির ভঙ্গিতে বলল, ভাই না, আমি জুই। জুইয়ের গলায় যেন জান ফিরে পেল মায়া। প্রাণ ভরা নিঃশ্বাসে অস্থিরতায় বলল, জুই কই তুই? তোর সাথে যোগাযোগ করার জন্য জান বেরিয়ে যাচ্ছে আমার। বাড়ির সবাই। মায়া অস্থির কারণ বুঝতে পেরে জুই মায়ের কথা শেষ করতে না দিয়ে বলল,
তুই বাড়ির জন্য টেনশন করিস না, আপাতত সব ঠিক আছে। এখনও বাড়িতে কিছু জানানো হয়নি। আরিফ ভাই বা মুক্তাফু কেউ বাড়িতে এখনও জানায়নি তোর বিষয়টা। জুয়ের কথায় মায়া ভীষণ আশ্চর্য হলো। আজকের ঘটনার পর অন্তত মায়ের বিয়েটা ওর পরিবার থেকে লুকিয়ে থাকার কথা না। অন্তত মায়ের বড় বোন মুক্তাদারা তো নাই। মায়ের জন্য সবাই কত মুক্তাকে অপমান করলো, অথচ মুক্তা এখনও মায়ের বিষয়ে চুপ। তাছাড়া আজকের ঘটনার পর মায়া আশা করেনি ওর বড় ভাই বোন চুপ থাকবে এই বিষয়ে। মায়া ভারী আশ্চর্যের ন্যায় চোখের পানি মুছতে মুছতে অবিশ্বাস্য গলায় ফের জুইকে শুধিয়ে বলল, আরিফ ভাই, মুক্তা আপু কেউ বাড়িতে কিছু বলেনি? না। সত্যি? মিথ্যা বলবো কেন? আমার না বিশ্বাস হচ্ছে না জুই। বিশ্বাস না হওয়ার কি আছে আজব? যা সত্যি তাই তো বললাম। তবে মুক্তা আপু অনেক কান্না করছিল। আরিফ ভাইকে সবটা জানায় তোর বিষয়ে। আপু আমাদের বাড়িতেও তোর বিষয়টা জানাতে চেয়েছিল, কিন্তু আরিফ ভাই নাকি না করেছেন এখন কোনো কিছু জানাতে। মায়া দ্বিতীয়বারের মতন আশ্চর্য হলো জুইয়ের কথায়। আরিফ পরিবারের কাউকে জানাতে নিষেধ কেন করেছেন সেটা বুঝতে না পেরে মায়া বলল, কেন? মায়ের কথায় জুই দীর্ঘশ্বাস ত্যাগ করে রয়ে শয়ে বলল, নেহাল আঙ্কেল নাকি আমাদের বাড়িতে যেতে চেয়েছেন বড় চাচার সাথে কথা বলতে, কিন্তু আরিফ ভাই নাকি নেহাল আঙ্কেলের থেকে 2 দিন সময় চেয়েছেন। তোর বিয়ের খবরটা এখনও বাড়িতে জানানো হয়নি। তারপর চেয়ারম্যান বাড়ির সঙ্গে তোর বিয়েটাও পুরোপুরি ভাঙেনি। সেজন্য আরিফ ভাই চাচ্ছেন আগে আমাদের বাড়িতে তোর বিয়ের ব্যাপারটা সবাইকে জানাবে, তারপর সকলকে বুঝিয়ে বাজিয়ে প্রস্তুত করে নেহাল আঙ্কেলকে আমাদের বাড়িতে নিতে। কারণ নেহাল আঙ্কেল সম্মানিত মানুষ, ওনার সাথে কোন রকম বিভ্রান্তিকর পরিস্থিতি হোক সেটা ভাই চায় না বলে এজন্য মূলত মুক্তাপুকেও বলেছেন আপাতত চুপ থাকতে। অন্তত আরিফ ভাই বাড়িতে না যাওয়া অবধি। তুই তো জানিস আব্বা চাচা কেমন জেদ্দি মানুষ। জুয়ের কথায় মায়া চুপ করে গেল। মায়ের সাথে আরিফ কথা বলে না আজ বিগত 3 মাস। মন কষাকষির পর্বটা এখনও চলিত ভাই মনের মধ্যে, অথচ আরিফ সর্বদা ভাইয়ের দায়িত্ব থেকে এক বিন্দু পিছপা হয়নি। বড় ভাইয়ের মতন মায়াকে সকল বিপদ থেকে আগলিয়ে রাখার চেষ্টা করে। গোমট মায়া গ্রিলের পাশ থেকে সরে বসলো সোফায়। খোলা বারান্দার জয়েন্ট সোফায় বসতে বসতে আরিফের খোঁজ নিয়ে বলল, আরিফ ভাই কই জুই? ভাই নিচে গেছে খাবার আনতে, সেই ফাঁকে তোকে আমি ভাইয়ের নাম্বার থেকে কল দিলাম। তুই কি এখন থেকে হৃদ ভাইয়ের সঙ্গে থাকবি তো? মায়া হতাশায় ডুবে বলল, জানি না, উনি তো বলেছেন আমাকে নাকি সঙ্গে নিয়ে যাবেন ঢাকা, এখানে আর রাখবে না, কলেজেও নাকি ট্রান্সফার করাবে ঢাকায়। মায়ের কথায় জুই অস্বস্তি বোধ করলো। দুজনে হুটহাট একত্রে থাকার সিদ্ধান্তটা কেমন জানি লাগলো জুইয়ের। মায়াকে হুট করে হৃদ নিয়ে যাবে ভাবেনি জুই। তাছাড়া মায়াও নিজ পরিবারের পারমিশন ছাড়া এইভাবে হৃদের সঙ্গে চলে যাবে সেটাও ভাবেনিও। অন্তত ওদের পরিবারের ঝামেলা মিটে গেলে তখন 2 পরিবারের সম্মতিতে একত্রে বসবাস করলে বিষয়টা আরও সুন্দর দেখাতো, এমনটা জুইয়ের ধারণা। কিন্তু মনের অস্বস্তিতে জুই মায়াকে বিষয়টা খোলাসা করে বলল না, বরং ভিতরে চেপে গেল। মায়া জুইকে চুপ করে যেতে দেখে ফের বলল, আরিফ ভাই আমার খোঁজ করেছিল জুই? না। জুইয়ের কথায় মায়া আবারও অবিশ্বাসের ন্যায় শুধিয়ে বলল, ভাইয়া জানতে চাইনি আমি কোথায় আছি? জুই আত্মবিশ্বাসের সঙ্গে বলল, না, ভাইয়া মনে হয় জানে তুই হৃদ ভাইয়ের সঙ্গে আছিস সেটা। জুইয়ের কথায় মায়া উত্তর করতে পারল না, তাই ছোট শব্দে বলল, ও আচ্ছা শোন ঋতু, কাল কলেজে যাবি না? আমার তোর সঙ্গে অনেক কথা আছে। মায়া তৎক্ষণাৎ উত্তর আসলো তক্ষুনি, যাব। জুই খানিকটা সন্দেহ নিয়ে বলল, হৃদ ভাইয়া দিবে? ওনাকে বলেই যাব। আচ্ছা আয়, আমি অপেক্ষা করব কলেজে। জুইয়ের কথাটা মায়ের তাড়াহুড়োয় শুধিয়ে বলল, তুই কলেজে না আমার কাছে আসবি জুই। আমার এখানে কোনো জামা কাপড় নেই, তুই সকালে আসার সময় আমার জন্য কাপড় আর বইগুলো নিয়ে আসবি কেমন? আমি অপেক্ষা করব। আচ্ছা আসবো, এখন রাখি বাই। আচ্ছা। টুটটুট শব্দে কল কেটে যেতে মায়া কান থেকে ফোন নামিয়ে কোলের উপর রাখল। স্বাভাবিকের ন্যায় শ্বাসরুদ্ধের গুমট নিঃশ্বাসটা যেন স্বস্তিতে ছাড়ল। প্রথমে বাড়ির কথা ভেবে মনটা যেমন অস্থির ব্যাকুল হচ্ছিল সেটা এখন আর নেই। অনেকটাই স্বস্তির হালকা হলো জুইয়ের সাথে কথা বলে। মায়া অন্ধকার খোলা আকাশের দিকে তাকিয়ে স্বস্তি আর ভালো লাগা খুঁজে পেল।
কয়েক পলক আকাশের দিকে তাকিয়ে থাকতে অচিরে ভাবনায় হঠাৎ করে রাফার খেয়াল আসলো। মায়ের স্বাভাবিক মুখটা রাগে প্রকাশ পেল। চট করে কোলের ফোনটা উঠিয়ে কন্ট্যাক্ট নাম্বারে রাফার খোঁজ করলো। খোঁজাখুঁজি করে রাফার নাম্বার পেয়ে কল মেলানোর আগেই কেউ বলল, কি ম্যাডাম, কি করেন? মায়া চমকে ওঠার মতন তৎক্ষণাৎ ঘাড় গড়িয়ে তাকালো পাশে। বারান্দার দরজায় হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে তাড়াহুড়োয় রাফার কল কেটে ফোন লুকালো পিছনে। আমি কিছু দেখি না। মায়ের কথায় হৃদ কপাল কুঁচকালো। দরজার সামনে থেকে মায়ের দিকে এগিয়ে আসতে আসতে বলল, কি দেখবেন? আমি বললাম কি করেন, আর আপনি সোজা দেখা দেখিতে চলে গেলেন। কি ব্যাপার, মরে আছেন মনে হয়? নিজের কথায় মায়া নিজে ফেঁসে গেল। হঠাৎ হৃদের উপস্থিত ছিল ওর কাছে অনাকাঙ্ক্ষিত। সেজন্য মায়া হৃদকে দেখে সে দুপুরের কথা মনে করে ভুল উত্তর করে ফেলল। মায়া নিজের কথা শুধরাতে চেয়ে মিনমিন করে বলল, আসলে আমি ভুলে কিছু দেখি না বলে ফেলেছি। তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি মুডে নেই? মায়া অবুঝের ন্যায় মাথা নাড়িয়ে অসম্মতি দিতেই হৃদ আবছা আলোয় মায়ের মুখোমুখি এসে দাঁড়ালো। গায়ে তার এখনও সকালের পোশাকটা জড়িয়ে। ব্যস্ততা এমন যে 2 মিনিটের স্বস্তি নেই। তারপরেও হৃদ মায়ের টানে বাসায় ফিরল শত কাজ ফেলে, দুজন একত্রে কিছুটা সময় কাটাবে বলে। নিচে আসিফ সহ আরও বেশ কিছু ছেলেপেলে বসে আছে। হৃদ হাতের ঘড়িটা খুলে সোফার সামনে টেবিলের ওপর রাখতে রাখতে বলল, সমস্যা নেই ম্যাডাম, আমি আপনার মুড চালু করতে আসলাম। আমার ওপর ছেড়ে দিন আপনার মুড। হৃদের কথায় মায়া ছিটিয়ে গেল। দুপুরের কথা মনে করে ভয়ের তো হলো। হৃদ হাতের ফোনটা একইভাবে ঘড়ির পাশে রাখতে রাখতে পুনরায় বলল, ফোনটা দাও। মায়া হৃদের কথায় জড়সড় হয়ে পিছনে লুকিয়ে রাখা ফোনটা বের করে দিল হৃদকে। হৃদ আনলক করা ফোনের গ্যালারিতে না গিয়ে সোজা ঢুকলো গুগল ওয়েবসাইটে। গুগল সার্চ হিস্ট্রি স্ক্রল করতে দেখতে পেল অসংখ্য বাংলিশ লেখার সঙ্গে সঙ্গে বেশ কিছু বাংলা টাইপিংও আছে সেখানে। হৃদ সচরাচর বাংলা পড়তে পারে না, জড়তা কাজ করে বাংলা পড়তে। তার পড়াশোনা থেকে শুরু করে সবটাই ছিল বাহিরে, যার জন্য বলতে গেলে তার বাংলা নিয়ে পড়াশোনা হয়নি তেমন। তবে তার বাংলিশ পড়তে সমস্যা হয় না, যার জন্য গুগল সার্চ হিস্ট্রিতে থাকা মায়ার যাবতীয় বাংলিশ লেখা পড়তে হৃদের কপাল কুঁচকে আসে তীক্ষ্ণতায়। কেমন অদ্ভুত অদ্ভুত লেখা সব। জামাইকে কিভাবে পটাতে হয় তার পদ্ধতি কি, জামাইরা কিভাবে ভাঙতে হয় তার পদ্ধতি, জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি, জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কি, এসব লিখে লিখে পুরো গুগল সার্চ হিস্ট্রি ভরপুর। হৃদের জানা ছিল না এত সকল পদ্ধতির মাধ্যমে যে গুগল বহন করে থাকে। জানলে অবশ্যই হৃদ নিজের বউয়ের ব্রেনও গুগলে খোঁজ করত। হৃদ ফোন থেকে দৃষ্টি সরিয়ে মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হাতের ফোনটা দেখিয়ে বলল, এসব কি লিখেছ এসব? গুগল জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি বলল, জামাইয়ের মন পাওয়ার পদ্ধতি কি বলল, তারপর জামাই। হৃদের বাকি কথা শেষ করার আগে মায়া চেঁচিয়ে উঠল তখনই। লাফিয়ে উঠে হৃদ থেকে ফোন কেড়ে নিতে চেয়ে উত্তেজনায় বলল, এই আমার ফোন দিন বলছি। বাজে লোক, মানুষের ফোন দেখেন কেন? ফোন দিন। মায়া হৃদ থেকে ফোন কেড়ে নিতে চাইলে হৃদ হাতটা উপরে তুলে নিল। ছোট্ট মায়া হৃদের নাগাল না পেয়ে তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দাঁড়ালো সোফায়। হৃদের সঙ্গে কাড়াকাড়ি করতেই হৃদ নিচের এক হাত থেকে অপর হাতে ফোন সরাতে সরাতে বলল, এসব করে বেড়াও তুমি ফোনে? মায়া একইভাবে হৃদের থেকে নিজের ফোনটা নিতে চেয়ে জোরাজোরি করে বলল, আমি যা খুশি তাই করব, তাতে আপনার কি? আমার ফোন দিন বলছি। আমার বউ, আমারই তো সব, তাই আমার দেখার দরকার আছে না? আমার বউ আরও কি সন্ধান করে বেড়ায় গুগলে। হৃদের কথায় মায়া আরও অধৈর্যের ন্যায় হয়ে উঠলে বলল, এই না প্লিজ, আর দেখার দরকার নেই প্লিজ, আমার ফোন দিন না প্লিজ। হৃদের কাছে ধরা পড়ে যাবার ভয়ে মায়া ছটফট বাড়ল। বিষয়টা বুঝতে পেরে হৃদ দুষ্টু হাসল। বউকে হেনস্থা করতে তার দারুণ লাগছে। হৃদ এক হাতে মায়াকে বাধা দিয়ে অপর হাতটা উপরে তুলে ক্লিক করলো মায়ের সার্চ করা হিস্ট্রিতে। জামাইকে বউয়ের ভালোবাসায় পাগল বানানোর পদ্ধতি কি লেখাটিতে ক্লিক করতে সঙ্গে সঙ্গে হৃদকে সাজেস্ট করলো বাংলা লেখার সঙ্গে আরও কিছু রোমান্টিক হেলদি ভিডিও।
সবগুলো সাংসারিক ব্লগ ভিডিও টাইপের ছিল। তাতে খারাপ কিছু নেই, তবে হৃদ যেহেতু বাংলায় দুর্বল সেহেতু সে বাংলা লেখাটা স্কিপ করে ইংলিশে চোখ বুলিয়ে ক্লিক করলো একদম নিচে থাকা একটা ভিডিও ক্লিপে। 20 সেকেন্ডের অষ্টমিলের ভিডিওতে ক্লিক করেই হৃদ মায়ের চোখের সামনে ধরে বলল, চলো কয়েকবার ট্রাই করি। হৃদের হাতের ভিডিও প্লে দেখে মায়া লজ্জায় সিটিয়ে গেল। হৃদ থেকে ফোন না নিয়ে বরং পালাতে চাইলেও হৃদের মতিগতি বুঝে হৃদকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চেয়ে ধাক্কা দিতে দিতে বলল, ছি, কত খারাপ আপনি, দূরে সরুন সরুন। মায়ের কথায় হৃদ কপাল কুঁচকে বলল, আপনি লিংক পাঠাতে পারেন, বসে বসে ভিডিও দেখতে পারেন, আর আমি প্র্যাকটিক্যালি দেখাতে চাইলে দোষ? মজা যখন নিচ্ছেন তখন আমার থেকে নিলে দোষ কি? আমি পুরো ফেল দিব আপনাকে। ট্রাই করেই তো দেখুন, একবার ভালো না হলে দ্বিতীয়বার ট্রাই করুন, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার। আমি তো বারবার রিপিট করতে ইচ্ছুক। হৃদের লাগামহীন কথায় মায়ার লজ্জা আর ভয়ে চুপ করে গেল মুহূর্তে। হৃদের থেকে পালাতে চেয়ে লাফিয়ে সোফা থেকে নামতে নামতে বলল, আমি বাড়ি যাব। মায়া দৌড়ে পালাতে চাইলে হৃদ তৎক্ষণাৎ পিছন থেকে মায়ার পেট পেঁচিয়ে ধরতে ধরতে বলল, আমি আসলাম, আপনি চলে যাবেন সেটা কিভাবে হয় ম্যাডাম? আগে লেনাদেনাটা শেষ করি, তারপরে যায়েন। বলতে বলতে হৃদ দুহাতে মায়ের পেট পেঁচিয়ে নিজের কাছে টানলো। মায়া হৃদ থেকে বাঁচতে চেয়ে লাফালাফি করতে গিয়ে উল্টো বাধা পড়ল হৃদের হাতে। শক্তপোক্ত হৃদের সঙ্গে শক্তিতে পেরে উঠতে পারল না, বরং হৃদ মায়াকে দুহাতে পেঁচিয়ে সোফায় চেপে ধরল বক্ষতলে। মুহূর্তের মাঝে হৃদের এক হাতে বন্দী হলো মায়ার দুহাত, অপর হাতে মায়ার গায়ের ওড়নাটা টেনে নিচে ফেলতেই মায়া ছটফট করল হৃদের থেকে ছাড়া পেতে। অধৈর্যের ন্যায় বলল, প্লিজ প্লিজ আমাকে ছাড়ুন প্লিজ। মায়া দুহাত মাথার উপর আড়াআড়িভাবে আটকে হৃদের এক হাতে। হৃদ সেই হাতে চাপ দিয়ে ঝুঁকে পড়ল মায়ের উপর, অপর হাতে মায়ের গাল চেপে ঠোঁট দুটো উঁচিয়ে ধরে বলল, সরি বউ, মাত্র ধরলাম, আর এক্ষুনি ছেড়ে দিলে বিষয়টা পুরুষত্বে চলে আসবে আমার। বলতে বলতে হৃদ মায়ের ওষ্ঠে মত্ত হলো। 5 কি 10 সেকেন্ড যেতেই হৃদের রোমাঞ্চকরের বাধা দিয়ে উচ্চ স্বরে ফোনের রিংটোন বেজে উঠল তক্ষুনি। মত্ত পরিবেশে মুহূর্তে বিরক্তিকর হয়ে উঠল। তীর তীর মেজাজে হৃদ মায়ের ঠোঁট ছেড়ে তাকালো টেবিলের উপর থাকা ফোনটির দিকে। স্ক্রিনে আসিফের নামটি দেখতেই ক্ষিপ্ত মেজাজ আরও ক্ষিপ্ত হলো। এমন একটা সময় হৃদের মোটেও পছন্দ হয়নি কেউ কে ডিস্টার্ব করুক। হৃদ ওই অবস্থায় হাত বাড়িয়ে ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরল। তীর তীর মেজাজে চিবিয়ে চিবিয়ে বলল, হারামের বাচ্চা, আর সময় পেলি না কল দেয়ার? হৃদের কথায় আসিফ তাড়াহুড়ায় বলল, ভাই, জসিমের লোক আমাদের দুটো ছেলেকে মেরে রাস্তায় ফেলে গেছে মাত্র, ছেলে দুটোকে হসপিটাল পাঠাচ্ছে, আপনি যদি একটু আসতেন তাহলে ভালো হতো। একটা চিঠি পাঠিয়েছে আপনার আব্বার নামে, চিঠিতে লেখা ওরা নাকি খানবাড়ির রক্ত চায়। জসিম নামক উটকো ঝামেলার নামটা শুনতে হৃদ বিরক্ত হয়। 2 দিন পরপর একই কাজ করে জসিম নামক লোকটা। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হৃদের বাবার বিরুদ্ধে কাজ করে সবসময়, তবে এতদিন ছোটোখাটো ঝামেলা করলেও আজকাল বড় বড় ঝামেলা করতে চাচ্ছে সে। হয়তো সামনে ইলেকশন বলে হৃদের বাবার সম্মান নষ্ট করতে চাইছে জনগণের কাছে। মূলত এজন্য হৃদের রাজনীতি করা পছন্দ না। নেতাদের নামে সামান্য কিছু শুনলে ভোট চলে যায় অন্যদিকে। পা চেটে 2 দিনের পদ নিতে ইচ্ছুক নয় সে। তার যা দরকার আপোষে না পেলে জোর করে আদায় করার ক্ষমতা হৃদ খানের আছে বলেই সে প্রথমেই চেয়েছিল জসিম নামক লোকটাকে ঠিকানায় লাগাতে, কিন্তু নিজের বাবার মহানতার কারণে পারছে না। আর এতে অতিষ্ঠ হৃদ। বিরোধী দলের প্রতি উদারতা দেখানোর কারণ সে বোঝে না। এই জসিমের ছেলেই তো ফাহাদের গায়ে হলুদের রাতে রাদীপের ওপর হামলা করেছিল। ভাগ্য সহায় থাকায় সে যাত্রায় রাদীপ বেঁচে যায়, কিন্তু হৃদ জসিমের ছেলেকে ছেড়ে দেয়নি। 2 পা কেটে এখনও পঙ্গু হাসপাতালে ফেলে রেখেছে। সেজন্য হয়তো জসিম লোকটা ছেলের পঙ্গু হওয়ার প্রতিশোধে হৃদের ছেলেপেলেদের আঘাত করেছে। তবে বিষয়টা এবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে হৃদের কাছে। এবার জসিমকে ঠিকানা না লাগালেই নয়। বিরক্তিতে হৃদ আসিফকে কিছু বলবে তার আগে বেখেয়ালি দৃষ্টি পড়ল নিজের বক্ষতলে শায়িত মায়ার দিকে। হৃদের কুচকানো কপালের ভাঁজ মুহূর্তে সোজা হলো। দৃষ্টি ঘোরালো বউয়ের নিষ্পাপ মুখে। হৃদ হাতের ফোনটার আলো মায়ের মুখে ধরল।
মুহূর্তেই চোখে পড়ল মায়া ঘাড় বেঁকে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, এক পাশে মুখ করে। অপর পাশের গাল হতে গলা অবধি মায়ের ঠোঁটের চড়ানো লিপস্টিক লেপ্টে আছে। অতি ছোট দৃশ্যটা যেন হৃদের বুকে আঘাত করল। অজানা ভালো লাগায় তার ক্ষিপ্ত মেজাজ মুহূর্তে শীতল হলো। কিছু জায়গায় হৃদ চাইলেও রাগ করতে পারে না, তার বউয়ের সামনে তো নয়। হৃদ মায়ের উপর ঝুঁকে পড়তে পড়তে পুনরায় ফোনটা কানে নিয়ে আসিফকে শুধালো, এক কাজ কর আসিফ, তুই গাড়ি বের কর, আমি আসছি। আজ জসিমের বাসায় দাওয়াত খেতে যাব আমরা, কি বলিস? জি ভাই। হৃদ ফের শুধালো আসিফকে, আমি নিচে না আসা অবধি যেন তোর দ্বিতীয় কল না আসে আমার ফোনে, মনে রাখিস। জি ভাই। আসিফ কল কেটে দিতেই হৃদ মায়ের দিকে তাকিয়ে থেকে হাতের ফোনটা আস্তে করে রাখলো টেবিলের ওপর। পুনরায় একইভাবে মায়ের উপর ঝুঁকে গলায় ডুবে মায়াতে মত্ত হতে হতে বলল, সরি বউ, তোমার সাথে কাটানো সময়গুলো অনেক কঠিন মনে হচ্ছে। কাছে পেয়েও যেন হারিয়ে ফেলছি তোমায়। আমার হয়ে থেকো বউ, আমার তোমাকেই চাই, একবার নয় বারংবার। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।